এবার ইসরায়েলকে নতুন করে ভয়ঙ্কর হুঁশিয়ারি দিল হিজবুল্লাহ। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে রাশিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে ইউক্রেন। এবার পাকিস্তানের সেনানিবাসে হামলায় ৮ সেনা নিহত। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ শক্তির বিজয় হলে পশ্চিমারা বিভাজনের নীতি বেছে নেবে, দাবি রিপোর্টে। আরো জানিয়ে দিব, এবার ট্রাম্পের সঙ্গে ফের মুখোমুখি বিতর্ক চান বাইডেন। এদিকে ট্রাম্পকে হত্যা চেষ্টার মার্কিন দাবি প্রত্যাখ্যান ইরানের। এবার হাঙ্গেরিকে আংশিক বয়কট করছে ইউরোপীয় ইউনিয়ন। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে ইমরান খানের দলকে নিষিদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার ইসরায়েলকে নতুন করে ভয়ঙ্কর হুঁশিয়ারি হিজবুল্লাহর। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহ নতুন করে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল হচ্ছে ক্যান্সার যুক্ত টিউমার, ফিলিস্তিনের তরুণ প্রজন্ম একে অপসারণ করবে। মঙ্গলবার আশুরা উপলক্ষে লেবাননের রাজধানী বৈরুতে দেওয়া এক টেলিভিশন ভাষণে হিজবুল্লাহ মহাসচিব এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ফিলিস্তিনের বর্তমান প্রজন্ম বিশ্বাস করে যে ইসরায়েল হচ্ছে ক্যান্সার যুক্ত টিউমার এবং তা অবশ্যই অপসারণ করতে হবে। ইনশাল্লাহ তাদের হাতে দখলদার ইসরায়েলের শাস্তি হবে। হাসান নাসরুল্লাহ বলেন, রাষ্ট্রবিজ্ঞানীরা বলে থাকেন ইসরায়েল সর্বোচ্চ ৮০ বছর টিকবে, আর বর্তমান সমস্ত প্রাকৃতিক, ঐতিহাসিক ও সামাজিক বাস্তবতা ইসরায়েলের পতনের ইঙ্গিত দিচ্ছে। তিনি বলেন, গাজার বর্তমান প্রজন্ম এবং প্রতিরোধ ফ্রন্টগুলো ইসরায়েলকে নির্মূল করবে ইনশাল্লাহ। আর যদি আরব জনগণকে অনুমতি দেওয়া হয় ও তাদের জন্য সীমান্ত খুলে দেওয়া হয়, তাহলে আমরা তাদেরকে অবশ্যই গাজার প্রতি সমর্থন দেওয়ার দায়িত্ব পালন করতে দেখব। গত ৭ই অক্টোবরের অপারেশন আল আকসা অনেক ইতিবাচক প্রভাব ফেলেছে জানিয়ে হাসান নাসরুল্লাহ বলেন, এই অভিযান পশ্চিমা এশিয়া অঞ্চলে আরোপিত সাম্প্রদায়িক উত্তেজনা কমিয়েছে। তিনি এ সময় পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোকে ১ দশক আগে থেকে এ অঞ্চলে সাম্প্রদায়িক সংঘর্ষে ইন্ধন দেওয়ার জন্য অভিযুক্ত করেন। সূত্র ইরনা। এদিকে রাশিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা ইউক্রেনের। রাশিয়ায় সামরিক সরঞ্জাম তৈরির কারখানা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে দফায় দফায় হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। মঙ্গলবার এই হামলা চালানো হয়, খবর আল জাজিরার। এর মধ্যে ক্রুস্কের একটি কারখানায় চালানো হয় ড্রোন হামলা। বিস্ফোরণে আগুন লেগে যায় বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরির ওই কারখানাটিতে। রাতভর চেষ্টার পর নিয়ন্ত্রণে আনা হয় আগুন। এছাড়াও বেলগরোদে ইউক্রেনের গোলাবর্ষণে আহত হয়েছেন ৪০০ রুশ নাগরিক। একই দিন অন্যান্য অঞ্চলে ড্রোন হামলায় আহত হয় ২ জন। হামলায় ক্ষয়ক্ষতির ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি রাশিয়া, তবে কিয়েভে ১৩টি ড্রোন ধ্বংসের দাবি করেছে মস্কো। এবার পাকিস্তানের সেনানিবাসে হামলায় ৮ সেনা নিহত। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু সেনানিবাসে আত্মঘাতী হামলায় ৮ জন সেনা সদস্য নিহত হয়েছে। গত সোমবার ভোরে এই হামলা চালানো হয় বলে পাকিস্তানের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। আইএসপিআর বলেছে, সেনানিবাস চত্বরে প্রবেশে ব্যর্থ হয়ে সীমানা দেয়ালে বিস্ফোরক ভর্তি গাড়ির বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। আত্মঘাতী এই হামলায় সীমানা দেয়ালের একটি অংশ ধসে পড়ে এবং আশেপাশের ভবন ক্ষতিগ্রস্ত হয়। এতে নিহত হন ৮ সেনা। বিবৃতিতে আরো বলা হয়, নিরাপত্তা বাহিনীর তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপে বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে। এতে অনেক নিরীহ প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে। সামরিক বাহিনীর বক্তব্য অনুযায়ী, আফগানিস্তান থেকে কর্মকাণ্ড চালানো হাফিজ গুল বাহাদুর গোষ্ঠী এ হামলা চালিয়েছে। জঙ্গি গোষ্ঠীটি এর আগেও দেশটির ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা চালিয়েছিল। বিবৃতিতে সন্ত্রাসবাদের হুমকি থেকে পাকিস্তানকে রক্ষায় নিরাপত্তা বাহিনীর সংকল্পকে আবারও পুনর্ব্যক্ত করা হয়েছে। একই সঙ্গে আফগানিস্তান থেকে সৃষ্ট এই হুমকিগুলোর বিরুদ্ধে যথাযথ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ শক্তির বিজয় হলে পশ্চিমারা বিভাজনের নীতি বেছে নেবে, দাবি রিপোর্টে।
লেবাননের হিজবুল্লাহ নেতা সায়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন, গাজার বর্তমান প্রজন্ম এবং তাদের সমর্থনকারী ফ্রন্টের হাতে ইহুদিবাদী ইসরায়েলের পতন হবে। গাজার বিরুদ্ধে 9 মাস ধরে যুদ্ধ করার পরও ইহুদিবাদী ইসরায়েল তাদের কোনো সামরিক লক্ষ্য অর্জন করতে পারেনি। গাজার জনগণের প্রতিরোধ মোকাবেলায় তারা মরিয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেন হিজবুল্লাহ নেতা। পার্স টুডে আরো জানিয়েছে, সায়েদ হাসান নাসরুল্লাহ মঙ্গলবার রাতে এবং আশুরায়ে হুসাইনের রাতে এসব কথা বলেন। যদি তাদের জন্য সীমান্ত খুলে দেওয়া হয় তাহলে দেখা যাবে তারা স্বেচ্ছায় গাজার সমর্থনে দায়িত্ব পালন করবে। তিনি আরো বলেন, আল-আকসা তুফান অভিযানের অন্যতম বরকত হলো সহায়ক ফ্রন্টগুলোর পারস্পরিক সংহতি, বিশেষ করে লেবানন, ইরাক এবং ইয়েমেনের ফ্রন্টগুলোর মাঝে ঐক্য ও সংহতি বড় রকমের অর্জন। এদের পেছনে আমেরিকা বছরের পর বছর ধরে বিচ্ছিন্নতার উস্কানি দিয়ে এলেও কোনো ফল পায়নি। তাদের সেই তৎপরতা এখন সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। হিজবুল্লাহ মহাসচিব আরো বলেন, আশা করা যায় যে আল-আকসা তুফান অভিযানের বিজয়ের পর ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে মুসলমানদের ঐক্য আরো দৃঢ়তর হবে। এবার ট্রাম্পের সঙ্গে ফের মুখোমুখি বিতর্ক চান বাইডেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সেপ্টেম্বরে দ্বিতীয় দফায় মুখোমুখি বিতর্ক করতে চান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার এক বিবৃতিতে একথা জানিয়েছেন তিনি। সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে জানায়, গত 27 জুন ট্রাম্প বাইডেন নির্বাচনী বিতর্কে নাস্তানাবুদ হয়েছেন বাইডেন। এটা নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা। এর মধ্যেই নতুন করে আরো একবার নির্বাচনী বিতর্কে মুখোমুখি হওয়ার অঙ্গীকারের কথা জানিয়েছেন বাইডেন। সংবাদ মাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেন, আমি তার সঙ্গে বিতর্ক করতে চাই। তিনি তার প্রথম বিতর্কের ভরাডুবি প্রসঙ্গে বলেন, এবারের বিতর্কে তিনি ভিন্নধর্মী পরিকল্পনা করেছেন। এবার আর আগের মতো ভুল হবে না। ট্রাম্প বাইডেন দ্বিতীয় দফার মুখোমুখি নির্বাচনী বিতর্কটি সেপ্টেম্বর মাসের 10 তারিখ হতে পারে। গত 27 জুন রাতে আটলান্টায় ট্রাম্প ও বাইডেনের মধ্যে নির্বাচনী বিতর্ক হয়। এতে যুক্তরাষ্ট্রের ইতিহাস সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট বাইডেন ছিলেন বেশ নিষ্প্রভ। ট্রাম্পের বাক্যবাণে প্রথম দিকে অনেকটা কোণঠাসা হন তিনি। বিতর্কে খারাপ করার পর থেকে নিজ দল ডেমোক্রেটিক পার্টির ভেতরও বাইরের থেকে বাইডেনের প্রার্থিতা প্রত্যাহারের দাবি ওঠে। এদিকে ট্রাম্পকে হত্যা চেষ্টার মার্কিন দাবি প্রত্যাখ্যান ইরানের। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা প্রচেষ্টার সঙ্গে ইরান জড়িত দাবি করে মার্কিন গণমাধ্যম যে খবর প্রচার করেছে তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে তেহরান। বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানি বলেন, ইরান ট্রাম্পকে হত্যার প্রচেষ্টা চালাচ্ছে বলে মার্কিন গণমাধ্যম যে দাবি করেছে তা ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। উল্টো ওয়াশিংটনের প্রতি আঙ্গুল তুলে তিনি বলেন, বরং এর মধ্য দিয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানির হত্যা মামলা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে ওয়াশিংটন। কিন্তু ইরান আইনিভাবেই এই হামলা এগিয়ে নেবে। ডোনাল্ড ট্রাম্প গত 14 জুলাই পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলারে এক নির্বাচনী জনসভায় হামলার শিকার হন। রিপাবলিকান দলেরই এক সমর্থকের গুলিতে ওই দিন ট্রাম্পের ডান কান ফুটো হয়ে যায়। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। এ নিয়ে ইরানকে জড়িয়ে মার্কিন গণমাধ্যমে প্রকাশিত খবরের জোরালো প্রতিবাদ জানিয়ে নাসের কানিয়ানি বলেন, এই ধরনের হত্যা প্রচেষ্টার কোনো ইচ্ছা ইরানের নেই। এবার হাঙ্গেরিকে আংশিক বয়কট করছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় কাউন্সিলের বর্তমান প্রেসিডেন্ট হাঙ্গেরি। ঘুরিয়ে ঘুরিয়ে এই প্রেসিডেন্সি পদ পাওয়া যায়। সম্প্রতি 6 মাসের জন্য পদটি পেয়েছে হাঙ্গেরি, কিন্তু 6 মাসের এই প্রেসিডেন্সিকে আংশিক বয়কট করছে ইউরোপীয় ইউনিয়ন। পদ পাওয়ার পরই লম্বা সফর করেন পুতিন ঘনিষ্ঠ হাঙ্গেরি প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। তিনি প্রথমে ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরে যান। সেখান থেকে রাশিয়ার রাজধানী মস্কোতে গিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন। সেখান থেকে চীনে গিয়ে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গেও সাক্ষাৎ করেন। এরপর আমেরিকার ওয়াশিংটনে ন্যাটো সামরিক জোটের সভায় যোগ দেন অরবান। তিনি তার এই সফরের নাম দিয়েছেন পিস মিশন। ইউরোপীয় কাউন্সিলের অভিযোগ, কাউন্সিলের সঙ্গে আলোচনা না করেই এই সফর সূচি তৈরি করেছিলেন অরবান এবং কাউন্সিল এই সফর সমর্থন করে না। বিশেষ করে যেভাবে পুতিনের সঙ্গে বৈঠক করেছেন অরবান, ইউরোপীয় কাউন্সিল তা কোনোভাবেই সমর্থন করে না। আর সে কারণেই ব্রাসেলস সিদ্ধান্ত নিয়েছে অরবানের এই 6 মাসের প্রেসিডেন্সি আংশিকভাবে বয়কট করা হবে। স্থির করা হয়েছে হাঙ্গেরি যে কয়টি বৈঠকে সভাপতিত্ব করবে সেখানে কোনো কমিশনার পাঠানো হবে না, প্রতিনিধি হিসাবে সরকারি আমলাদের পাঠানো হবে। ইউরোপীয় কমিশনের প্রধান আরসুলা ভন ডার লেইন নিজে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানো হয়েছে। তিনি এবং তার সহকর্মীরা হাঙ্গেরির সভাপতিত্বে একটি বৈঠকও থাকবেন না, কেবলমাত্র আমলারা থাকবেন। এদিকে ইমরান খানের দলকে নিষিদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পিটিআই কে
নিষিদ্ধের পরিকল্পনার কথা জানিয়েছে দেশটির ক্ষমতাসীন সরকার। তবে তাদের এই সিদ্ধান্তের বিরোধিতা করে গভীর উদ্বেগ জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সোমবার পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে পিটিআই এর অস্তিত্ব রাখা যাবে না। তারার বলেন, বিদেশি তহবিল মামলা, ৯ মে দাঙ্গা এবং সাইফার মামলার পাশাপাশি যুক্তরাষ্ট্রে পাশ করা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আমরা বিশ্বাস করি পিটিআই কে নিষিদ্ধ করার মতো যথেষ্ট বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে। এই ঘটনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার গণমাধ্যমের প্রতিবেদন ও পাকিস্তান সরকারের ঘোষণা উল্লেখ করে বলেন, এটি হচ্ছে জটিল প্রক্রিয়ার শুরু। তিনি বলেন, একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার প্রক্রিয়া আমাদের কাছে গভীর উদ্বেগের বিষয়। মার্কিন এই মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র সংবিধান ও গণতান্ত্রিক নীতির পাশাপাশি মানবাধিকার ও বাক স্বাধীনতায় সমর্থন করে। সূত্র জিও নিউজের।